আপনি এর আগে এই খারাপ ভিডিওটি দেখেছেন? রাতের দিকে বরাবর দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলে ওঠে বৃষ্টি। প্রতি উত্তরে কিছু বলল না রাত, শুধু মুখে একটা হাসির রেখা টানল। মুখটা যেন আবারও নিমিষে মলিন হয়ে গেল বৃষ্টির। সেখান থেকে উঠে চলে যেতেই রাত পুনরায় হাত ধরে টেনে কোলে বসিয়ে নেয় তাকে। বৃষ্টির মুখটা শুধু মলিন নয়, অনেকটা অভিমানও ভর করেছে তার মাঝে। কিন্তু কেন? তাদের মাঝে তো কোনো ভালোবাসাই নাই। তাহলে রাগ, অভিমান, অভিযোগ ভাঙানোর ব্যস্ততা, এগুলো কোন সম্পর্কের অংশ? এই সম্পর্কের কি কখনো একটা নাম হবে না? এটা কি চিরকালই থেকে যাবে একটা নামহীন সম্পর্ক? আচ্ছা, রাতও কি তাকে ভালোবেসে ফেলেছে, নাকি এটা শুধুমাত্র তার দায়িত্ব ভেবেই পালন করছে রাত? রাতের কাছ থেকে হাত ছাড়িয়ে বারান্দায় চলে যায় বৃষ্টি। ফুটফুটে চাঁদের আলোয় মেতে উঠেছে চারপাশ। তবুও যেন প্রাকৃতিক সব অংশই স্তব্ধ হয়ে আছে। বাতাস হিনে নিঝুম হয়ে আছে প্রকৃতি। রাত গিয়ে দাঁড়ায় বৃষ্টির পাশে। কাল এই সময়টায় প্রকৃতি ছিল একেবারে অন্ধকার। আকাশে মস্ত বড় চাঁদের দেখা মেলেনি গতকাল। কেন যেন? বৃষ্টি আগ্রহ দৃষ্টিতে বলে ওঠে, কেন? রাত এবার বরাবর বাইরের দিকে তাকিয়ে বলে ওঠে, হয়তো তুমি ছিলে না বলে প্রকৃতিতেও নেমে এসেছে আধার। আর সেই কিরণ শূন্যতার অবসান ঘটল আজ তুমি ফিরে এসেছো বলে। সব অভিমান ভুলে গিয়ে প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে সৌন্দর্যতার এক অপূর্ব বাহার। আপনি কি জানেন যে এক খণ্ড কালো মেঘ এসেও এই কিরণ ঢেকে ফেলতে পারে? তখন কি প্রকৃতি সৌন্দর্য শূন্যতায় ভুগবে না? রাত কিছুটা ভেবে বলে, না, প্রকৃতি সেটা দুই হাতে সরিয়ে দিয়ে সকল আঁধারের মাঝে পুনরায় আলো ফিরিয়ে আনবে। আর ওই চাঁদটা হলো তুমি। আমি না হয় প্রকৃতি হয়েই তোমার এই চাঁদ পরীর ছড়ানো আলো উপভোগ করে যাব। তাহলে কি আপনি চান আমাদের মাঝে দূরত্ব বেড়ে যাক? এমন মনে হওয়ার কারণ, এই যে আমাদের সম্পর্কটা চাঁদ আর প্রকৃতির সাথে তুলনা করলেন, চাঁদ কিন্তু প্রকৃতির মাঝে সারা বছর আলো ছড়ায় না, মাঝে মাঝে হারিয়ে গিয়ে দিয়ে যায় আমাবস্যা। দূরত্বই তো গুরুত্ব বাড়ায়। থেকে যায় মনে একটা অদৃশ্য টান, খা খা করে মনের মাঝে জ্বলে ওঠা এক উত্তেজিত শূন্যতা। তাহলে কি আমি ভেবে নিব যে গতকালও চাঁদহীনা এই মানব প্রকৃতি শূন্যতায় খা খা করছিল? রাত কোনো সংকোচ ছাড়াই উত্তর দেয়, হয়তো। তাহলে প্রকৃতি আর চাঁদের মাঝে এত দূরত্ব কেন? তারা কি সত্যিকারের চাঁদ আর প্রকৃতির মতো এক হবে না কখনো? রাত এবার বৃষ্টির চোখে চোখ রেখে বরাবর দৃষ্টি স্থির করে বলে ওঠে, আজ এই চাঁদের মতো করে এই ব্যর্থ প্রকৃতিকে কি আপন করে নেবে তুমি? ছড়িয়ে দেবে কি তার মাঝে ভালোবাসার আলো? বৃষ্টি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের দিকে। রাত মুখের কোণে একটা হাসি ফুটিয়ে কোলে তুলে নেয় বৃষ্টিকে। মুহূর্তে যেন বৃষ্টির সমস্ত শরীর জুড়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। কিছুক্ষণ ওভাবে স্থির থেকে সেও জড়িয়ে ধরল রাতের গলাটা। চেয়ে আছে একে অপরের মুখের দিকে। সূচনা হলো একটি নতুন ভালোবাসার রাত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে যায় আরশি। জেদ করেছে আজ সকলের জন্য নাস্তাটা সে নিজেই তৈরি করবে। নামাজ শেষ করে কিচেনে চলে গেল সে। মাকে পাঠিয়ে দিয়েছে এখান থেকে। আরশি সব কিছু করছে আর চৈতি হাই তুলতে তুলতে আরশিকে সাহায্য করছে। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ কানে এলো। এত ভোরে আবার কে এসেছে? আরশি বলে ওঠে, চৈতি দেখো তো, মনে হয় দুধওয়ালা এসেছে। আচ্ছা আপা, দেখতেছি। দরজা খুলতেই হৃদ হন হন করে ঢুকে পড়ে ঘরে। আরে হৃদ ভাইয়া, আপনি? আর এত সকালে? কেন, আসতে মানা নাকি? কি করছিলে? ওই তো ভাইয়া, নাস্তা বানাচ্ছিলাম আমি আর আরশি আপা মিলে। কি আরশি? তাহলে তো আগে তাকেই দেখতে হচ্ছে ঠিকঠাক মতো বানাতে পারে কিনা, নাকি আবার সবাইকে ডায়রিয়া রোগী বানিয়ে ছাড়বে। বৃষ্টির পেছনে গিয়ে ডান কানের পাশে ফু দেয় হৃদ। বৃষ্টি ডান দিকে ফিরতেই বাম কানের পাশে ফু দেয় সে। বৃষ্টি বাম দিকে ফিরে আবার ডান কানে ফু। বৃষ্টি এবার হাতে বেলুনিটা নিয়ে পেছন ফিরে তাকায়। দেখে হৃদ তার দিকে দাঁত কেলিয়ে হাসছে। হৃদ ভাই, তুমি এত সকালে এখানে কি করো? কেন, আমার ফুপির বাড়ি আমি আসবো নাকি তুই আসবি? তো কি এমন দরকার পড়লো যে এত সকাল সকাল আসতে হলো? সত্যি বলতে, মিথ্যে বললে বেলুনি দিয়ে মাথায় মারবো। তোকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। পাশ থেকে খিক খিক করে হেসে ওঠে চৈতি।
চৈতির হাসিতে যেন অপ্রস্তুত হয়ে গেল বৃষ্টি। কিছু বলতে চেয়েও বলার মতো কিছু খুঁজে পেল না সে। হাঁপ ছেড়ে বলে ওঠে, চৈতি, এখান থেকে যা তো। জি আপামনি, আপনি না কইলেও আমি চলে যেতাম, বলে আবারও হেসে ওঠে চৈতি। সেখান থেকে চলে গেল সে। হৃদ বুকে হাত গুজে বলে ওঠে, কার সাথে ঝগড়া হয়েছে আজ? ঝগড়া হবে কেন? আর তুমি এমনভাবে বলছো যেন আমি ঝগড়াটে। তুই কারোর সাথে ঝগড়া না করলে এভাবে সবার উপর প্রতিশোধ নিচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তোর এই খাবার খেয়ে নিশ্চয়ই আজ সবাই জগিংয়ে নেমে যাবে, আর রাস্তা হবে রুম টু ওয়াশরুম। তো এটা কি নিরীহ মানুষদের ওপর একটা অত্যাচার নয়? এবার যেন একরাশ রাগ এসে বাসা বাঁধল বৃষ্টির মনে। ইচ্ছে করছে বেলুনিটা দিয়ে এক বাড়ি দিয়ে মাথাটা দুভাগ করে ফেলতে। দেখি সর, আমি করছি। দেখা যাবে তুই আবার হাতে তেল ফেলে পুড়ে ফেলছিস। পরে আবার আমাকে লোকের কাছে শুনতে হবে বউয়ের হাত পোড়া। এবার যেন রাগটা আরও বেড়ে গেল আরশির। অনেক কিছু বলতে চেয়েও কিছুই মুখ দিয়ে বের হচ্ছে না। হাঁপ ছেড়ে বলে ওঠে, বাবা তুই এখান থেকে সর, তোর সাথে কথা বললে আমার মাথা ঝিমঝিম করবে। ড্রয়িং রুমে গিয়ে বস, আমি আজ একটু স্পেশাল করি, তোর জন্য খাবার বানাবো। তবু এখান থেকে যা বাবা যা। হৃদ তখন পরোটা ভাজছে, ভাজতে ভাজতে বলে ওঠে, শেয়ারিং মানে এক্সট্রা কেয়ার, জানিস না তুই? আর আমি আমার শ্বশুরের মেয়ের কেয়ার করব না তো কার কেয়ার করব বল? বৃষ্টি কিছু বলতে যাবে তার আগেই বৃষ্টির মা প্রবেশ করলো সেখানে। আরে হৃদ, কখন আসলি তুই? এই তো ফুপি, একটু আগে। আর বলো না ফুপি, সকালবেলায় তোমাদের বাড়িতে এসেছি বলে এভাবে অপমান হব ভাবতেও পারিনি। আগে জানলে কখনোই তোমাদের না জানিয়ে আসতাম না। আসলে এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই। কেন? কে অপমান করলো তোকে? কার এত বড় শহর যে আমার একটা মাত্র ভাইপোকে অপমান করবে? আর এই বাড়িতে সকাল ভোর এগুলো কি? যখন খুশি তখন আসবি। তোকে কে কি বলেছে তার নামটা বল একবার। আর কে বলবে ফুপি? ঘরে ঢুকতে আরশি ম্যাডাম বলে ওঠে, এত সকালে এই বাড়িতে কি? আর আমার নাকি স্বভাব খারাপ হয়ে যাচ্ছে, যখন তখন এসে পড়ি। ফুপির বাড়িতে আসতে হলেও নাকি আগে অনুমতি নিয়ে তারপরে আসতে হবে। এখন তুমি বলো ফুপি, এত অপমানের পর এই বাড়িতে থাকা যায়? এতটুকুতেই শেষ নয় ফুপি, আমাকে এখানে ডেকে এনে সবার জন্য নাস্তা বানাতে বলে। কোনো কাজ না করে নাকি খালি অন্ন ধ্বংস করা আমার স্বভাব। আরও কত কি বললো। আর তুমি ভাবো যে আমি কখনো রান্নাঘরে আসি না, সেই আমি আজ রান্না করছি। তাহলে ভেবেই দেখো কতখানি অপমান সহ্য করতে হয়েছে আমাকে। আরশি যেন বাকরুদ্ধ, চোখ দুটি মার্বেলের মতো বড় করে আছে, গালটা বানিয়ে রেখেছে এক মস্ত বড় গুহা। দেখে বোঝা যাচ্ছে আশ্চর্যের চরম পর্যায়ে সে। আরশির মা পাশ থেকে বলে ওঠে, তুই যেমন আমার মেয়ে তেমনি সেও আমার ছেলে। আর এই তোর নিজ হাতে রান্না করে সকলকে খাওয়ানোর নমুনা? মা বিশ্বাস করো, এই খচ্চরটা সব বানিয়ে বানিয়ে বলছে। এই খচ্চরকে আমি এসব কিচ্ছু বলিনি। দেখলে ফুপি, তোমার সামনে আমাকে খচ্চর বলে অপমান, এগুলো ভাবা যায়? তুমি বলো। আরশির মা হৃদের হাত ধরে বলে ওঠে, চল তো এখান থেকে। আজ থেকে তুই কয়েকদিন এখানে জমিয়ে খাবি শুধু, আর সব রান্না করবে আরশি নিজের হাতে। আর এটাই ওর শাস্তি। এবার নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আরশির। কি সুন্দর শুকনো মাথায় একটা গেম খেলে দিল খচ্চরটা। এখন আমাকে ওর কাজের বেটি হতে হবে, ছুটাচ্ছি তোর ভোজন দ্বারা। নাস্তা শেষে বৃষ্টিকে নিয়ে অফিসে চলে গেল রাত। তৃষ্ণাকে আগেই ফোন দিয়ে অফিসে আসতে বলেছে রাত। যদিও সেদিনই চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছিল তৃষ্ণাকে, তবু আজ ডাকলো বৃষ্টির সাথে সত্যিটা দেখাতে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণা। রাত অনেকগুলো কথা শুনিয়েছে এতক্ষণ। বৃষ্টির ইচ্ছে করছিল সেও তৃষ্ণার ডান গালে আরেকটা বসিয়ে দিতে। রাত এক হাতে বৃষ্টিকে কাছে টেনে নিল, বৃষ্টির কাঁধে এক হাত রেখে শক্ত করে মিশিয়ে রেখেছে তার সাথে। আজ আর রাতের স্পর্শে অবাক হয়নি বৃষ্টি, এর চাইতেও গভীর স্পর্শের শিহরণে শিহরিত হয়েছে সে রাতের ভালোবাসায়। সকালে নাস্তা করার পর শুধু রুমে আর ওয়াশরুমে দৌড়াদৌড়ি করছে হৃদ। কেন এমন করছে? সবার জন্য চা বানানোর সময় মায়ের দৃষ্টির আড়ালে হৃদের চাটা একটু স্পেশালভাবেই বানায় আরশি, আর সে স্পেশাল চা খেয়ে হৃদের এই অবস্থা। হৃদ সকাল থেকে রুম থেকে বের হয়নি, আর রুম আর বাথরুমটাই এখন তার সব। বাইরে গেলেও আবার লোকলজ্জার ভয়, আসলে ফাঁদে পড়লে বাঘ হয় বিড়াল। হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে পেটে হাত দিয়ে দিয়ে রুমে পায়চারি করছে, আবার চাপতেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় সে। অনেকক্ষণ পর বের হতেই খেয়াল করে দরজা বাইরে থেকে বন্ধ। দরজায় কয়েকবার টোকা দিতেই আরশি বলে ওঠে, ওখানেই থাকো তুমি, বের হওয়ার কি দরকার? বের হয়ে তো আবার ওখানেই দৌড় দিবে। এক কাজ করো, ওখানেই থেকে যাও তুমি,
খাবার দাবার লাগলে আমাকে বলবে কিন্তু। আমার তো আবার তোমাকে নিজ হাতে রান্না করে খাইয়ে দিতে হবে। দরজা খোলো আরশি, আমার মাথাটা কিন্তু চরম খারাপ হচ্ছে। এই খবরদার একদম আমার সাথে সাউন্ড করবে না, তাহলে আজ সারাদিন এইখানেই থাকতে হবে। প্লিজ দরজাটা খোল। সোনা বোন আমার, লক্ষ্মী বোন, থুক্কু বউ আমার, দরজাটা খোল। স্যালাইন খেয়ে শুয়ে পড়বো আমি। শরীরটা ক্লান্ত হয়ে গেছে আমার, একটু বিশ্রামের দরকার। প্লিজ দরজাটা খোল আরশি। ওখানেই ঘুমিয়ে পড়ো। মায়ের আদেশ অনুযায়ী না হয় আমি বরং তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। প্যারা নিও না ভাইয়া, চিল। বাথরুমে অনেকক্ষণ ধরে আটকে আছে হৃদ। বারবার দরজা থাপড়াচ্ছে সে। বাইরে বুকে দুহাত গুজে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে আরশি। আরশি আজ কঠোর হয়ে আছে। ব্যাটা সারাদিন আমার পেছনে পড়ে থাকিস, জ্বালি শেষ করিস আমায়। আজ ভালোভাবেই জব্দ করেছি তোকে। বাহ, সকালে কি সুন্দর আমাকে তার চাকরানি বানিয়ে ফেলেছিল। এবার বুঝ আরশির পেছনে লাগার ফল কেমন। আজ ব্যাটাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে, যাতে সব শেষে বলে ওঠে আরশি, আর তোর সাথে কোনো ফাজলামি করবো না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। হৃদ বিছানায় শুয়ে আছে। আজ বেচারার অবস্থা ছিল নাজেহাল। রাত্রি চৌধুরী আরশিকে ডেকে বলে ওঠে, এই আরশি, হৃদের জন্য এক গ্লাস স্যালাইন বানিয়ে আনতো। কথাটা শোনা মাত্রই হৃদ বলে ওঠে, এই ফুপি, না 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 না, আমি এখন পুরোপুরি সুস্থ আছি। তাকে দিয়ে আমার একদম খেদমত করালে পরে দেখা যাবে এর চাইতে করুণ অবস্থা করে ছাড়বে। এর চাইতেও করুণ অবস্থা করে ছাড়বে মানে? আরশি কি তোর সাথে কিছু করেছে? কথাটা একটু রাগী ভাব নিয়ে বলে ওঠে রাত্রি চৌধুরী। আরশির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, না না ফুপি, সে কিছু করেনি, এমনি যে পরিমাণে বাদর তাই কথার কথা বললাম আর কি। আর সে তো সারা জীবনে খেদমত করবে, এখন বিয়ের আগে এত কষ্ট করিও না ওকে দিয়ে। রাত্রি চৌধুরী একটু ভুরু যুগল কুঁচকে বলে ওঠে, সারা জীবন খেদমত করবে মানে? মুহূর্তে বিষম উঠে গেল হৃদের। আমতা আমতা করে বলে ওঠে, নানার ফুপি, আমি এভাবে বলিনি। আমি বলতে চেয়েছি যে আরশি তো বিয়ের পর তার শ্বশুরবাড়ির মানুষের খেদমত করতে করতে পরেশান হয়ে যাবে, তাই বিয়ের আগে তাকে দিয়ে কোনো কাজ করিও না, এটি বলেছি আমি। ও তাই বল। পাশ থেকে আরশি বলে ওঠে, বাদ দাও মা, হৃদ ভাইয়ের এমনিতে মাথার তার দুই একটা ছিঁড়ে গেছে, তার এখন এই অবস্থা, তাই মনে হয় আবল তাবল বকছে। হৃদ দাঁত মুখ খিঁচে বলে ওঠে, দেখলে ফুপি, বাদরের বাদর তোমার সামনে আমায় কিভাবে অপমান করছে। হ্যাঁ, আমি সত্যিটা বলতেই তো অপমানিত হয়ে গেল। আর জানো মা, রাত ভাইয়া তো হৃদ ভাইয়ের অবস্থার কথা শুনে হাসতে হাসতে শেষ। ভাবিও একইভাবে লুতুপুতু খাচ্ছে। ভাইয়া ভাবিকে কলেজ থেকে নিয়ে বাড়ি চলে আসছে এখন। ভাগ্যিস আমি কলেজে যাইনি, না হলে কত সুন্দর একটা মুহূর্ত মিস করে ফেলতাম। হৃদ দাঁত কিটকিটে বিড়বিড় করে বলে ওঠে, তুমি যে কেন কলেজে যাওনি তা আমি ভালোই জানি। রাতে লুডো খেলতে বসলো তারা চারজন। রাত ও হৃদ একটু আগে বাইরে থেকে এসেছে, আর আসতেই টেনে নিয়ে লুডো খেলার জন্য আসর জামায় বৃষ্টি আর আরশি। একটা মাঝারি সাইজের বোর্ডেই খেলতে বসেছে তারা। আরশি বলল বোর্ডে খেলবে, ফোনে খেললে তো আর ধাপ্পা মারা যাবে না। রাত ও হৃদ মিলে এক টিম। খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় রাত খেয়াল করলো আরশি ও বৃষ্টির গুটি পাকা ঘরে। দাঁত খটমটিয়ে বলে ওঠে, এজন্যই তোদের মতো চোরের সাথে খেলতে চাই না। তোদের গুটি পাকা ঘরে গেল কিভাবে? আরশি সহজভাবে বলে ওঠে, আরে আজব, সব ঘর ঘুরেই তো ঢুকলো। তা না হয় বুঝলাম, কিন্তু তোদের 6 উঠলো 3টা নাকি 4টা, তাহলে তোদের দুজনের 7টা গুটি মাঠে দৌড়াদৌড়ি করছে কিভাবে? হৃদও পাশ থেকে তাল মিলিয়ে বলে ওঠে, তাই তো। আরশি হৃদের দিকে চেয়ে চোখ রাঙিয়ে একটা মুচকি হাসি দিতেই হৃদ একটা ঢোক গিলে বলে ওঠে, না রাত, ঠিকই তো আছে, ওদের উঠেছে তাই উঠিয়েছে, এত কথা না বলে খেল না। ঠিক আছে মানে? আমি নিশ্চিত ওরা চুরি করে খেলছে। আর তুই কি আমার টিমের প্লেয়ার নাকি ওদের দলের? হঠাৎ ওদের হয়ে দালালি করছিস কেন? পাশে বসে তাদের ঝগড়া দেখে পিটপিট করে হাসছে বৃষ্টি। রাতের খাবার খেতে আসলো সবাই। হৃদের প্লেটে খাবার তুলে দিতেই সে বলে ওঠে, খাবার কে রেঁধেছে ফুপি? কেটে গেল একদিন। কলেজ ছুটিতে রাতের জন্য অপেক্ষা করছে বৃষ্টি। ইদানিং ছুটির পর বৃষ্টিকে বাসায় নিয়ে আসে রাতি। আরশিকে কিছুটা দূর থেকে তুলতে হয়, দুজনের কলেজ আলাদা। ওখানে দাঁড়িয়ে থাকতে দেখা হয় রাতের বন্ধু রাফির সাথে। আরে ভাবি, কেমন আছেন? বৃষ্টি আশেপাশে তাকে বলে ওঠে, ভাবি কাকে বলছেন ভাইয়া? কেন আপনাকে? রাতের বউ তো আমার ভাবি হবে, তাই না? কিন্তু আমি তো ওর কাজিন হই, সেদিন বললো না আপনাকে? রাত আমাকে আপনাদের সম্পর্কে সব বলেছে, এবং আপনি যে তার স্ত্রী সেটাও বলেছে। যদিও আমি বাইরে থাকতে তেমন একটা যোগাযোগ হতো না তার সাথে, কিন্তু
রাতের মুখে যা শুনলাম তাতে আমার খুব খারাপ লেগেছে। এত বছরের প্রেমও এভাবে ধোঁকা দিল তাকে। রাত হয়তো এখনও ভুলতে পারিনি তাকে, কারণ বর্ষার কথা উঠতেই তার চোখে মুখে দেখেছি আমি কান্নার ছাপ। এত বছর ধরে গড়ে তোলা ভালোবাসার পাত্রটা হুট করে খালি হয়ে যাওয়াতে হয়তো একটু বেশি আঘাত পেয়েছে সে। তো যাই হোক, আপনি এখন তার সব খেয়াল রাখবেন তার। দোয়া করি অনেক সুখী হন আপনারা। আর হ্যাঁ, আমি কয়েকদিন পর আবার চলে যাচ্ছি। 2 মাসের ছুটিতে এসেছিলাম মাত্র, দোয়া করবেন আমার জন্য। রাতকে এই ব্যাপারে কিছু বলেনি বৃষ্টি, কিন্তু মনে তার চিন্তার ভাঁজ। রাত কি এখনও আপুকে সত্যি ভুলতে পারেনি? তাহলে রাফি ভাইয়া যে বলল আপুর কথা মনে উঠতেই তার চোখে পানি দেখতে পায় সে, তাহলে আপুকে কি এখনও ভালোবাসে রাত? আপু যদি ওই লোকটার কাছে প্রতারণার শিকার হয়ে আবার ফিরে আসে, তাহলে কি আমায় দূরে ঠেলে দিবে রাত? বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা চলছে। সন্ধ্যার পর সবাই দল বেঁধে বসলো টিভি দেখতে। রুদ্র চৌধুরী এদিকটায় একটু অদ্ভুত মানুষ। যখন বাংলাদেশের খেলা চলবে তখন তার সাথে দল বেঁধে সবাইকে দেখতে হবে, কারণ তার কথা হলো দল বেঁধে খেলা দেখতে আলাদা মজাই একটা। অনেকক্ষণ টিভির সামনে বসে খেলা দেখাটা একটা আজাইরা কাজ ছাড়া কিছুই না বাণীতে আর সে চৌধুরী। তাই সে বারবার হাই তুলে সোফায় ঢলে পড়ছে। তার ভাবনা হয়তো এমন ঘুমের ভান ধরলে রুদ্র চৌধুরীর তাকে রুমে পাঠিয়ে দেবে, কিন্তু না, এমনটা কিছুই হলো না। রুদ্র চৌধুরী বলে ওঠে, ঘুম আসলে চোখে পানি ছিটিয়ে আয়। দল বেঁধে খেলা দেখায় কত মজা তা জানিস? তোদের একটা গল্প বলি, আমার ছোটবেলার গল্প। আমি তখন থাকতাম গ্রামে এবং ওটাই ছিল আমার জন্মস্থান এবং বাসস্থান। তখন আমরা বন্ধু বান্ধবরা এমন খেলা চললে দল বেঁধে চলে যেতাম খেলা দেখতে। গ্রামে কয়েকটা দোকান ছিল, ওখানে মাত্র একটা দোকানেই টিভি ছিল। সব বন্ধুরা গিয়ে উঠতাম ওই দোকানেই। এই জন্য তো দাদুর হাতে কত মার খেয়েছি তার হিসেব নেই। একদিন তো রাস্তার পাশের একটা বাঁশের বেত কেটে দোকান থেকে পিটাতে পিটাতে বাড়ি নিয়ে গিয়েছিল সন্ধ্যাবেলায়। পড়তে না বসে খেলা দেখতে চলে গিয়েছিলাম, তাই ওই দিন খুব বেশি মেরেছিল। তারপর থেকে এসব আড্ডাবাজি বাদ দিয়ে পড়ালেখায় মন দেই। গ্রামে আমাদের অনেক ভিটে ছিল, যেগুলো পরিত্যক্ত হয়ে পড়ে থাকতো বেশিরভাগ। বড় হয়ে লেখাপড়া শেষ করে ওসব জমিগুলো বেচে শহরে এসে ব্যবসায় জড়িয়ে পড়ি, আর আজ এই পর্যন্ত। এই খেলা দেখার জন্য কম মার খাইনি। বাবার প্রতি তখন খুব রাগ হতো। 1-2বার বাড়ি থেকে পালিয়ে গিয়ে কোথাও জায়গা না পেয়ে আবার ফিরে এসেছি, কিন্তু হারিয়ে ফেলার পর এখন বুঝি বাবা কি জিনিস। যে বাবা মারের পরেও আমায় ভালোবেসে বুকে জড়িয়ে বলতেন, আড্ডাবাজি করা ভালো না বাবা, কথায় আসে না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কিন্তু আজ বাড়ি গাড়ি সবই আছে, নেই শুধু বাবা মা। এটুকু বলেই চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে নেয় রুদ্র চৌধুরী। রাত গিয়ে তার পাশে বসে। ধুর বাবা, কে বলেছে তোমার বাবা নেই? এই যে আমি আছি। রুদ্র চৌধুরী হেসে বলে ওঠে, আমার এখন বাবা তুই থাকলেও মা কিন্তু 2টা, এই যে আরশি ও বৃষ্টি। এখন এরাই আমার মা আর তুই বাবা। পাশ থেকে রিত বলে ওঠে, তার মানে আমি তোমাদের কেউ না? ধুর পাগল, কেউ না কি রে? তুই তো আমার একমাত্র আঙ্কেল। সবাই যদি বাবা হয় তাহলে আঙ্কেল হবে কে, তুই বল। আরশির জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আমার বন্ধুর ছেলে, নিজেদের বিজনেস আছে আর ছেলে বাইরে সেটেল। এত হাসি ঠাট্টার মাঝেও রুদ্র চৌধুরীর মুখে এমন কথা শুনে বুকটা ধুক করে ওঠে হৃদের। আরশিও যেন অবাকের চরম সীমানায়। রাত্রি চৌধুরী বলে ওঠে, মেয়েটার আগে লেখাপড়া শেষ হোক, তারপর এসব নিয়ে ভাবি আমরা। পড়ালেখা তারা বিয়ের পর করাবে। আর ওর তো এখন আইন অনুযায়ী বিয়ের বয়সও হয়ে গেছে। আর আমাদের দাদি নানি এদের বিয়ে হয়েছিল 12-13 বছরের মধ্যে। 2 দিন পর দেশে আসছে ছেলে। রাতের বেলায় সকলে ঘুমের ঘোরে বিভোর। ছাদে হাঁটাহাঁটি করছে হৃদ। মনে রয়েছে চরম উত্তেজনা। সন্ধ্যায় রুদ্র চৌধুরীর বলা কথা দোকান জুড়ে বাজছে তার। আরশির বিয়ে, তাও আবার অন্য ছেলের সাথে, ইম্পসিবল। যার জন্য এত কিছু করলাম, বাবা মাকে ছেড়ে দেশে পড়ে আছি, যার জন্য তাকে কিনা চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখব, এটা মোটেও আমার পক্ষে সম্ভব নয়। কিভাবে বলবো সবাইকে আমার মনের কথা? কিভাবে বলবো যে আরশিকে আমি চাই, তাকে ছাড়া আমি শূন্য? না, কিছু মাথায় আসছে না আমার। শুধু এতটুকু মাথায় আসছে, তাকে ছাড়া আমি কিছুতেই ভালো থাকতে পারবো না। কারণ তার খুনসুটি, পাগলামি, জ্বালাতন, এগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। এসব ভুলে আমি অন্য কাউকে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে পারবো না, কিছুতেই না। সকালে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাস্তা বানাতে চলে গেল বৃষ্টি। রাতকে ডেকে দিতে আসলো সে, কারণ তার অফিসে যেতে হবে। রাতের পাশে বসে
মিষ্টি সুরে ডাক দিল বৃষ্টি। রাতের কোনো হুঁশ নেই সেদিকে। বৃষ্টি এবার দুহাত দিয়ে নেড়ে নেড়ে বলে ওঠে, উঠবেন নাকি পানি ঢেলে দিব? রাত ঘুমু ঘুমু চোখে বলে ওঠে, পানি কেন ঢালবে? আদর করতে জানো না? রাতের কথায় হা হয়ে গেল বৃষ্টির গাল। রাত আঙুল দিয়ে গাল দেখিয়ে বলে, এখানে আদর করো। বৃষ্টি লাজুক ভঙ্গিতে বলে ওঠে, আমি পারবো না। তাহলে আমি উঠবো না। তাহলে ঘুমান আপনি, আমি গেলাম। আচ্ছা যাও, আমায় একটু ঘুমাতে দাও। 7-5 ভেবে বৃষ্টি নিচু হয়ে রাতের গালে একটা গভীরভাবে চুমু দিয়ে দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। রাত হা করে রইল, কারণ সে হয়তো ভাবেনি বৃষ্টির মতো লাজুক মেয়ে নিজে তার গালে এভাবে চুমু এঁকে দিবে। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রাত। তাওয়াল দিয়ে মুখটা মুছে নিল সে। তখনই চোখ পড়ে বিছানায় থাকা বৃষ্টির ফোনটা বাজছে। রাত কয়েকবার বৃষ্টিকে ডাক দিল, শুনতে পায়নি বৃষ্টি। রাত ফোনটা হাতে তুলে দেখে বাংলাদেশি নাম্বার। রিসিভ করে কানে তুলে নিল রাত। ওপাশ থেকে ভেসে আসে একটা মেলি কণ্ঠ। রাত চিনতে না পেরে বলে ওঠে, কে বলছেন? রাতের কণ্ঠ বেজে উঠতেই নিশ্চুপ হয়ে গেল ওপাশ। একটু একটু কান্নার শব্দ আসছে ওপাশ থেকে। বোঝাই যাচ্ছে যে মেয়েটা ফোন করেছে সে কাঁদছে, কিন্তু কে এই মেয়ে? হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মেয়েটা একটু কেঁদে বলে ওঠে, রাত। আপনার পরিচয়টা দিবেন প্লিজ। রাত। ওপাশ থেকে কান্নার গতি আরও বাড়ছে। আরে বলুন না আপনি কে, না হলে ফোন রাখছি আমি। রাত রাত রাত। এবার নিস্তব্ধ হয়ে গেল রাতও। এবার তার কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না তার। আর চোখের কোণেও ধীরে ধীরে জমে যাচ্ছে জল। হৃদকে বিদায় দিয়ে সবাই চলে আসে বাড়ি। হৃদ প্রায় সময়ে এই বাড়িতে ছিল। খুব হাসি খুশি ছিল সে, কিন্তু হঠাৎ এমন কেন করলো তা সবারই অজানা। রাত সে আসার পর থেকে বিষণ্ণ মনে বসে আছে ঘরে। সেই ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে দুজন। একসাথে কতই না সময় পার করেছে তারা। বারান্দায় চেয়ারে বসে মস্ত বড় চাঁদটার দিকে তাকিয়ে আছে রাত। একটু পর আরশি আসলো ওখানে। কিছুক্ষণ রাতের সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই মুখে। রাত নীরবতা ভেঙে বলে ওঠে, কিরে কিছু বলবি? মাথা নাড়িয়ে না সূচক সম্মতি জানিয়ে আবার চলে গেল আরশি। রাত আবার বসে রইল আগের মতো। রাতের খাবার খেয়ে সোফায় একটু গা এলিয়ে বসে আছে সবাই। রুদ্র চৌধুরী উঠে নিজের রুমে চলে গেল একটু আগে। রাত্রি চৌধুরীর মুখে চিন্তার ভাঁজ। হৃদ ঠিকঠাক মতো পৌঁছাতে পারবে কিনা। হৃদ কি তোকে কিছু বলে গেছে? গম্ভীর গলায় রাতের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে দেয় রাত্রি চৌধুরী। না মা, আমার তেমন কিছু বলেনি। হৃদ তার বেশিরভাগ কথাই আমাদের সাথে শেয়ার করতো, কিন্তু হঠাৎ কেন চলে যাচ্ছে তা অনেকবার জিজ্ঞেস করলো। কিছু বললো না সে। বলল মামামির কথা নাকি খুব মনে পড়ছে, তাই চলে গেল। কেমন আছে, কি করছে, ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে কিনা তাও জানি না। টেনশন করো না, সে পৌঁছালেই ফোন দিবে। আচ্ছা, ছ্যাঁকা টাকা খায়নি তো আবার? আমি যতদূর জানি হৃদের কোনো মেয়ে বন্ধু ছিল না। বাকিটা কে জানে, হয়তো আমার থেকে লুকাতেও পারে, কিন্তু এমন কোনো বিষয় নিয়ে আমার সন্দেহ হয়নি কোনো দিন। আমার বাবার বংশে একটাই মাত্র ছেলে, কোনো অসুবিধা না হলেই হয়। পৌঁছালে আমায় একটু জানাস। টেনশনে মাথাটা ধরে আসছে। তোরা থাক তাহলে, আমার আবার না ঘুমালে ব্যথা বাড়তেই থাকবে। রাত্রি চৌধুরী সোফায় ভর করে উঠতেই বৃষ্টি গিয়ে এক হাত কাঁধে তুলে নিয়ে বলে, বেশি ব্যথা করছে মা, চলেন আপনাকে রুমে দিয়ে আসি। না, আমি ঠিক আছি, যেতে পারবো। তুমি এখানে আড্ডা দাও। না, পারবেন না। আর মায়ের মুখের ওপর মেয়েদের এত কথা বলতে নেই, চলেন তো। রাত্রি চৌধুরী কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে মুখে একটা হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা মা, আপনার কথাই শিরোধার্য। সকালে ঘুমের মাঝে হাতটা টেনে কেউ তোলার চেষ্টা করছে রাতকে, কিন্তু আফসোস একটু উঠতে পারছে না তাকে। এর আগে অনেকক্ষণ ধরে ডেকেও তুলতে না পারে এবার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছিল বৃষ্টি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। হাফ ছেড়ে বিছানার এক পাশে ধপাস করে বসে পড়ে বৃষ্টি। এভাবে মরার মতো কেউ ঘুমায়? কানের কাছে বোম মারলেও মনে হয় না এই ঘুম ভাঙবে। ইচ্ছে করছে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। এবার পাশে থাকা বালিশটা নিয়ে জোরে জোরে কয়েকটা বাড়ি দিল রাতকে, তবুও রাতের কোনো সারা শব্দ নেই। এবার একটু ঘাবড়ে যায় বৃষ্টি। বুকের বাপাসটায় মাথাটা রেখে কান পেতে শুনতে থাকে হৃৎপিণ্ডের শব্দ। বৃষ্টির ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু তার হলো না। ইন্টারভিউ উঠেই গ্রুপ চেঞ্জ করেছিল সে। ওসব বিজ্ঞান তার মাথায় ঢুকবে না। এর চেয়ে ইতিহাস নিয়ে পড়ে থাকাই ভালো, পড়ার চাপও কম। কিন্তু এই মুহূর্তেই ডাক্তারি করার একটা চান্স পেয়ে গেছে বৃষ্টি। হাত ধরে পালস চেক করে, না সব ঠিকঠাক। কয়েকদিন আগে মুভিতে দেখেছে হিরোর কোনো এক কারণে জ্ঞান ফিরছে না,
হিরোইন তখন বুকের ওপর দুহাত দিয়ে চাপ দিচ্ছে। তারপর ঠোঁটে ঠোঁট রেখে কি যেন করলো। কিছুক্ষণ পর লাফিয়ে উঠে গেল হিরো। বৃষ্টি রাতের পেটের ওপর উঠে বসলো, হাত দিয়ে বুকে হালকা করে চাপ দিচ্ছে। পদ্ধতির দ্বিতীয় ধাপ প্রয়োগ করতে কিছুটা লজ্জা গ্রাস করে নেয় তাকে। তবুও সে দেরি না করে রাতের ঠোঁটে ঠোঁট রাখে বৃষ্টি। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দেখে রাতের এখনো কোনো পরিবর্তন হয়নি। এবার যেন সত্যি ভয় গ্রাস করে নিয়েছে বৃষ্টিকে। কান্নার ভাব চলে আসে মুখে। মুহূর্তে যেন খিকখিক করে হেসে ওঠে রাত, যেন অনেকক্ষণ ধরে হাসিটা থামিয়ে রেখেছে সে। রাগের চরম পর্যায়ে নিজের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাতের দিকে। পেটের ওপর বসা অবস্থায় এলোপাথারি কিলুহুসি দিতে থাকে রাতের বুকে। রাত হাসতে হাসতে বৃষ্টির হাত দুটি ধরে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় তাকে। ফিসফিসিয়ে বলে ওঠে, তোমার কাছ থেকে আদর পেতে হলে তো দেখছি রোজ রোজই নতুন নতুন অ্যাক্টিং করতে হবে। কিছুক্ষণ আগে যেভাবে বুকের ওপর মাথা রেখে হৃৎপিণ্ডের আওয়াজ শুনছিলে, ওভাবে আর কিছুক্ষণ শুয়ে থাকো না প্লিজ। অনুভূতিটা ছিল অতুলনীয়। নাস্তা সেরে অফিসে চলে যাচ্ছে রাত। বৃষ্টিকে কলেজে নামিয়ে দিবে যাওয়ার পথে। বর্ষা শেষ হতে চলো প্রায় 2-1 মাস পর। পড়তে থাকবে হাড় কাঁপানো শীত। সকাল থেকে আকাশটায় মেঘলা মেঘলা ভাব, হালকা শীতল বাতাস বইছে। আকাশটা ঘিরে ফেললো মেঘ। পাশ থেকেই বৃষ্টি বলে ওঠে, আজ কলেজে যাব না আমি। কেন? ইচ্ছে করছে না আজ। ধরে নিন এটা একটা অনুরোধ, প্লিজ। তো কি করবে? কোনো নির্জন রাস্তায় নিয়ে চলুন না। গাড়ি এসে ব্রেক চাপলো একটা নির্জন রাস্তায়। রাতের ফোনটা বাজছে। দেখে মামির নাম্বার থেকে ফোন এসেছে। হ্যালো মামি, আসসালামু আলাইকুম। ধুর বেটা, আমি রিত। তোর মামি হলাম কবে? ও তুই পৌঁছেছিস ঠিক মতো? কোনো সমস্যা হয়নি তো? না, তেমন সমস্যা হয়নি। এই তো মাত্র এয়ারপোর্ট থেকে বের হলাম, তাই আম্মুর ফোন থেকে তোকে ফোন দিলাম। হৃদ ও মামামির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রাখে রাত। দেখে পাশে বৃষ্টি নেই। সামনে তাকাতেই দেখে বৃষ্টির তালে তালে নাচছে সে। রাত মুখটা একটা চ সূচক শব্দ করে গাড়ি থেকে নেমে বৃষ্টির দিকে হাঁটা ধরে। বৃষ্টি দৌড়ে এগিয়ে এসে রাতের হাত দুটি ধরে ঘুরছে আর হাসছে। ঘুরতে ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে রাতের বুকের ওপর ঢলে পড়ে সে। এই বৃষ্টিতে ভিজে তো এর আগেও একবার জ্বর বাঁধিয়েছিলে, এখন আবার শখ উঠেছে নাকি? অসুখ হওয়া মানেই আপনার থেকে এক্সট্রা কেয়ার পাওয়া। উফ, কি যে ভালো লাগছে। ওরে বাদর, এবার কেয়ার নয়, তোমার মতো বাদরের লেজ ধরে মাথায় তুলে আছাড় দেব। সমস্যা নেই, আমার কোনো ভয় নেই, কারণ আমার লেজও নেই। বলে রাতকে ছেড়ে বৃষ্টির তালে তালে নাচতে থাকে বৃষ্টি। রাত বলে ওঠে, গাড়িতে ওঠো বলছি। না, আমি ভিজবো আজ। আপনার ভালো না লাগলে আপনি চলে যান, তবু আজ এই বৃষ্টি ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। রাত এবার আর কিছু না বলে বৃষ্টির কাছে এসেই কোলে তুলে নেয় তাকে। হাঁটতে থাকে গাড়ির দিকে। বৃষ্টি হাত পা ছড়াছড়ি, তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। সে আজ এখান থেকে কোথাও যাবে না। বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে আছে আরশি। আজ বৃষ্টি দেখে মনে পড়ে গেল পুরনো এক স্মৃতির কথা। রাত না থাকায় রিত যায় আরশিকে স্কুল থেকে আনতে। আসার পথে সে কি তুমুল বৃষ্টি। রাস্তার পাশে একটা জায়গায় ফুলের চাষ করা হয়, সেখানে ফুলগুলো গোল খাচ্ছে বৃষ্টির ফোঁটায়। ফুল দেখে লাফিয়ে ওঠে আরশি। তখন আরও ছোট ছিল। রিতকে বলে ওঠে, ভাইয়া আমায় ওই ফুলটা এনে দাও না। রিত গাড়ি থামিয়ে চলে যায় সেখানে। ভিজতে ভিজতে আরশির জন্য নিয়ে আসে ফুলটা। আরশি মুখ কুঁচকে বলে ওঠে, এটা না তো, ওই লালটার কথা বলছি। রিত আবার চলে যায়। লাল ফুলটা ছিঁড়ে ফিরে আসতেই দেখে দুটো কুকুর তাড়া করে আসছে তার দিকে। দৌড়াতে দৌড়াতে কয়বার পড়েছে তার হিসেব নেই। কোনো মতে কুকুরগুলোর হাত থেকে বেঁচে গাড়িতে এসে বসে রিত। ভয় শরীরটা কাঁপছে তার। কুকুরগুলো এসে গাড়ির পাশে লাফাতে থাকে। গ্লাস থাকায় ভেতরে আসতে পারছে না। আরশি ভয়ে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে রিতকে। হৃদও কাঁপা হাতে এক হাত দিয়ে আরশিকে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে ড্রাইভিং করে চলে গেল সেখান থেকে। ভাবতে ভাবতে মায়ের ডাক পেয়ে উঠে চলে যায় আরশি। হৃদের সাথে কাটানো মুহূর্তগুলো কেন জানি বারবার মনে পড়ছে। সে নিজেও জানে না, হয়তো দূরত্ব বেড়ে গেছে বলে। কেটে গেল আরও কয়েকদিন। সকালে মা আজ কেন হঠাৎ বাড়ি যেতে বলছে নিজেও জানে না সে। আবার একা। বৃষ্টিকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল রাত। বৃষ্টি ভাবলো কলেজের সময়টাতে তার খোঁজ নেওয়ার তেমন কেউ নেই, তাই এই সময়টা বাড়ি গিয়ে আবার চলে আসতে পারবে সে। কলেজে না ঢুকে একটা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল বৃষ্টি। কলেজ ছুটির আগেই আবার এখানে চলে আসবে সে।
তাহলে কারো কাছে আর কৈফিয়ত দিতে হবে না। বাড়ির সামনে গিয়ে ভাড়া মিটিয়ে ঘরের দিকে হাঁটা ধরে বৃষ্টি। কলিং বেল বাজতেই দরজা খোলে বৃষ্টির মা। এসেছিস? আর কেউ এসেছে? না মা, আমি কলেজ থেকে এসেছি, কেউ জানে না। আচ্ছা বস। এমন এমার্জেন্সি ডাকার কারণ কি মা? তোর রুমে যা, বুঝতে পারবি ডাকার কারণটা। বৃষ্টি ঠোঁট ফুলিয়ে কিছু না বোঝার মতো করে হাঁটা ধরে রুমের দিকে। ভেতরে প্রবেশ করতেই যেন অবাকের চরম সীমানায় সে মুহূর্তে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে সারা শরীর। কারণ বিছানাতে হাত পা গুটিয়ে বসে আছে বর্ষা, যার কারণে বৃষ্টির জীবনের মোড়টা পুরোই পাল্টে গিয়েছিল।